আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাধবীলতার পাশে। এই যে যে গাছের অংশটি দেখছেন, এটাকে ভাবছেন কোনো বট গাছের অংশ কিংবা পাকুড় গাছের মোটা অংশ, তা কিন্তু না। এটা একটা লতা জাতীয় উদ্ভিদ, মাধবীলতা। মাধবীলতা এত বড় হয় বা এত বৃহৎ পরিসরে সে বেড়ে ওঠে, আর বাংলাদেশে এত প্রাচীন মাধবীলতা কোথাও আছে কিনা আমার জানা নাই। অনেক বিশেষজ্ঞরা মনে করছেন যে এই মাধবীলতা শতবর্ষী মাধবীলতা। তো শতবর্ষী মাধবীলতা রংপুরে আছে, এটা এক বিষয়। এর ভিতরটা একদম ক্ষয়ে ক্ষয়ে গেছে। এর মানে বাকল, এর বাহির অংশ এবং ভিতরটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এত বৃহৎ পরিসর নিয়ে এই মাধবীলতা বড় হয়েছে। আমি একটা ফুল পেলাম অবশ্য কুড়ে, এবং অনেক কষ্টে অনেকক্ষণ খুঁজে একটা ফুল পেলাম, এই মাধবীলতা। তো কারণ হচ্ছে এর নিচে অসংখ্য পাপড়ি পড়ে থাকে ফুলের, কিন্তু গোটা ফুল ঝরে পড়ে না সাধারণত। একটা ফুল কুড়ে পেলাম, এর এত মিষ্টি সুঘ্রাণ, মানে এতটা মার্জিত, এতটা কোমল, এতটা মিষ্টি স্নিগ্ধ সুঘ্রাণ যে এটাকে আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না যে মাধবীলতার সুঘ্রাণ কতটা সুন্দর। মানে এটা আপনাকে বুঝতে হলে আপনাকে নিজেই এই ঘ্রাণটা নিতে হবে। মানে একদম দারুণ দারুণ মিষ্টি সুঘ্রাণ মাধবীলতার। আসলে মাধবীলতা নিয়ে আমি আগে মূলত মধুমঞ্জুরিকেই ছোটবেলা থেকে মাধবীলতা হিসেবে জানতাম বা মাধবী ফুল হিসেবে জানতাম। পরবর্তীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সবুজায়নের কাজ করতে গিয়ে ডক্টর তুহিন ওয়াদুদ স্যারের সাথে যখন আমরা বিশ্ববিদ্যালয়কে সবুজায়নের কাজ করি, তখন স্যার এই মাধবীলতা নিয়ে এসেছিলেন, এবং তখন জানলাম যে আসলে মাধবীলতা আর মধুমঞ্জুরি এক নয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা গাছ আছে অবশ্য। তো সেখানে এই বৃক্ষায়ন করতে গিয়ে প্রথম মাধবীলতাকে চিনি। পরবর্তীতে মোকাররম হোসেন আছেন, ওনার সাথে বিভিন্ন সময় কথা হয়েছে বা হয়, তখনও এই বিষয়গুলো নিয়ে আরো যথেষ্ট স্পষ্ট হয়েছি। তো এখানে একসাথে দুটো গাছ রয়েছে, একটি বট আর একটা হচ্ছে পাকুর, জোড়া বট পাকুর। সেই জোড়া বট পাকুরকে কেন্দ্র করে জড়িয়ে জড়িয়ে কিন্তু এই যে মাধবীলতা দেখছেন, এই মাধবীলতা উঠেছে। আমার কাছে দেখে মনে হচ্ছে তো শতবর্ষী মাধবীলতা হবে। তো বাংলাদেশে অনেকেই উদ্ভিদ বিশেষজ্ঞ রয়েছেন যারা গাছ প্রকৃতি ইত্যাদি নিয়ে কাজ করেন, উদ্ভিদ নিয়ে কাজ করেন। তারা আরো ভালো বুঝতে পারবেন বা জানবেন যে আসলে এই এর চেয়ে বড় বা এর চেয়ে আরো বেশি বয়স্ক কোনো মাধবীলতা বাংলাদেশে আছে কিনা। তো আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম মাধবীলতা। মাধবীলতা আর মধুমঞ্জুরি নিয়ে যে বিভ্রান্তি রয়েছে মানুষের মধ্যে, আমার মনে হয় আজকের পর থেকে অনেকেই এটা জানতে পারলেন যে মাধবীলতা আর মধুমঞ্জুরি এক নয়। হ্যাঁ, তো কারা কারা জানলেন নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। আর এই মাধবীলতার বেশ কিছু বিচিত্র নাম রয়েছে, আসলেই বিচিত্র। এর নামগুলো খুব দারুণ, শুনতেও দারুণ, নান্দনিক। যেমন এর নাম হচ্ছে মণ্ডুপ, আবার কামি, পুষ্পেন্দ্র, অভীষ্ট গন্ধক, অতিমুক্ত, বিমুক্ত, কামুক। দেখুন একটা ফুলের কত নাম, কত বিচিত্র নাম। আবার এর আরেকটা নাম রয়েছে ভ্রমর উৎসব। এই নামটা থেকেই আপনারা বুঝতে পারছেন যে এই ফুলে ভ্রমর এত পরিমাণে আসে, এর সুমিষ্ট সুঘ্রাণে ভ্রমর এতটাই আকৃষ্ট হয়, এর মধু সংগ্রহে চলে আসে, যে একদম ফুলের দিকে তাকালে মনে হয় ভ্রমরদের উৎসব লেগে গেছে। এই মাধবী লতা দেখতে এসে এখানকার স্থানীয় শামীম ভাইয়ের সাথে দেখা হলো। আসলে আমরা তো এটা জানতাম যে এটা হচ্ছে পরগাছা, এটা বট গাছ পাইকর গাছের মাঝখানে এটা হয়েছে। এখানে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে পূজা টুজা করে। আমরা জানতাম যে এটা পরগাছা, এটাই হয়তো বা আমাদের বট গাছটাকে ক্ষতি করতেছে। আচ্ছা, তো এটা এর আগে অনেক লোক কাটে কাটে নিয়ে গেছে, আমরা কিছু নিষেধ করতাম না। আমরা তো জানতাম না যে মাধবীলতা, এটা এখনই হয়তো জানছি আচ্ছা, আচ্ছা, যে এটা মাধবীলতা। এর আগে আমরা জানতাম না। তো এখন জানার পর থেকে ভালো লাগতেছে যে এটা হয়তো বা সংরক্ষণ করতে হবে, সংরক্ষণ করে রাখলে ভালো আমাদের জন্য, যেহেতু এটা সচরাচর দেখা যায় না, মাধবীলতা পাওয়া যায় না, দেখা যায় না। এখন আমার অনুরোধ থাকবে যে এই গাছকে সংরক্ষণ করার দায়িত্ব আপনাদেরই। অবশ্যই অবশ্যই এটা আপনাদের জানা থাকলো যে এখন এর কাটা বা কেউ ডাল ভেঙে নিয়ে যাচ্ছে, এটা একটু আপনারা দেখে রাখবেন। অবশ্যই এটা আপনার প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভালো থাকবেন স্বামী। আচ্ছা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই মাধবীকে নিয়ে কি দারুণ ভাবে প্রকাশ করে গেছেন তার গানের মাধ্যমে, কি চমৎকার ভাবে প্রকাশ করেছেন তার গানের মাধ্যমে। তিনি তার গানের চরণে বলেছেন,
মাধবী হঠাৎ কোথা থেকে এলো ফাগুন দিনের স্রোতে, এসে হেসেই বলে যাই যাই যাই। এই শতবর্ষী মাধবীলতাকে আশা করি অনেককে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের কোনো উদ্ভিদের সাথে।